একটা কথাই আছে না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় হয়। অতিভক্তি চোরের লক্ষণ। বিয়ে কেন করবো না, বিয়ে অবশ্যই করবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানিয়ে ওয়েলকাম এবং ভালোবাসা। তো আজকে আবার বেশ কিছুদিন পর ভিডিও দিচ্ছি। মাঝখানে কেন ভিডিও দিতে পারিনি সেটা তোমাদের বলছি। তার কারণ হচ্ছে মাঝখানে তাইমশাই মানে সুপ্রিয়ার শ্বশুরের শরীর অতিরিক্ত খারাপ ছিল। ওনাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল, ইভেন ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। তো তারপর যখন বাড়িতে আনা হয়, আমাদের ফ্যামিলি কিছু প্রবলেম ছিল, ফ্যামিলিগত কিছু প্রবলেম ছিল, জন্য ভিডিও দেওয়া হয়নি। তো যাই হোক, আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে, মানে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য, স্পেশাল কথা অবভিয়াসলি। তো আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করাটা জরুরি, সেই কারণের জন্য আমি ভিডিওটা নিয়ে চলে এসেছি। আর এখন রাত হয়ে গেছে, একটু পরে শুয়ে পড়বো। তো ভাবলাম কি যে চলো তোমাদের সঙ্গে আগে কথাগুলো শেয়ার করে নিই, তো তারপর ঘুমিয়ে যাবো। আর এখন বাজে হচ্ছে কটা বাজে জানি না, তবুও 9টা বাজে। আর এখন আমি খাবো, কারণ দুপুরবেলা কখন খেয়েছি, সকালে কি খাই, সকালে কিছুই খাই না। এখন চা আগে খেতাম, এখন চাটাও মানে আপাতত বন্ধ করে দিয়েছি। আর খেতে খেতে আমাদের বেজে যায় 12টা, আর 12টা মানে হচ্ছে অত সকালে খাবার পর এখন অনেক সকাল সকাল খিদে পেয়ে যায়। তো আমরা এখন একটু রাত্রে খাবার একটু সকাল সকাল খাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখন রাত্রে কি খাবো সেটা খেয়ে নিই, মানে ডিনারটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে কিছু কথা বলবো, ইম্পর্টেন্ট কথা। তো মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করা জরুরি। তো তোমাদের মতামত অবশ্যই এখানে জানিয়ে দিও, কারণ তোমরা তো আমার পাশে অলওয়েজ আছো। আমি চাই যে তোমাদের সঙ্গেই শেয়ার করি। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। তো চলো দেখা যাক কি আজকে ডিনারে কি আছে। তো এসে দেখি রান্নাঘরে এই যে পমফ্লেট মাছগুলো, এগুলো দুপুরবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছে, এখন এগুলো ফ্রাই করা হচ্ছে। আর এদিকে হচ্ছে আলু পরোটা। আমি বারবার করে বলছি আলু পরোটা পুড়ে গেল, বললো যে এখনও হয়নি, কাঁচা আছে ভেতরে। তো এই করতে করতে আমি আলু পরোটা পুরো পুড়িয়ে দিয়েছি। যাই হোক, এখন এটা আমিই খাবো। তো সবাই মোটামুটি সবাই পোড়াটাই পেয়েছে, মানে সবগুলোই পুড়ে গেছে। আর এখানে আছে আমের আচার, সস, লেবু, পেঁয়াজ, আর এখানে পমফ্লেট মাছ। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার। অনেকেই বলবে রাতের বেলা কি আলু পরোটা খাই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে সব কিছু গুছিয়ে আমরা গেছিলাম একটু ছাদে গিয়ে একটু বসেছিলাম। মানে অতিরিক্ত গরম, বাট ছাদে হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, এই কারণের জন্য ছাদে গেছিলাম। তো ছাদে কিছুক্ষণ থাকার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগলো যখন, তখন চলে আসলাম এখন নিচে। আমার বাড়িতে এবার বিয়েটা নিয়ে একটু সবাই একটু টেনশনে আছে। তো সবাই বলছে বিয়ে করে নেওয়ার জন্য, বলছে তুমি বিয়ে করে নাও, বিয়ে করো, যদি ভালো ছেলে হয় বিয়ে করো। আমরাও ছেলে দেখছি। তো বাড়ির লোকজন এই কথা আমাকে বলেছে, তো বলেছে এবং বলছে। তো আমি বললাম ঠিক আছে, বিয়ে যখন করতেই হবে তো ঠিক আছে করব। বাড়ির লোকজন ছেলে দেখছে। এবার আমাকে একজন একটা কথা বললেন যে বিয়ে করতে হলে মনের মতন চাইলে ভাই তুই জীবনসাথী খুলতে পারিস। আমি বললাম আচ্ছা। তো হ্যাঁ, যথারীতি আমি জীবনসাথী অ্যাপটা ডাউনলোড করি, দেন ডিটেলসে সব কিছু দিয়ে দিই, আমার ম্যাটেরিয়াল স্ট্যাটাস কি সব কিছু ওখানে দিয়ে দিই। দেন সেইভাবে অনেক রিকোয়েস্ট আসে, আমি এখানে দিয়ে দিচ্ছি, অনেক রিকোয়েস্ট আসে, বাট আমি অ্যাকসেপ্ট সেভাবে করি না। সত্যি কথা বলতে, যেহেতু আমি নতুন অ্যাপটা খুলেছি না, আমার কোনো আইডিয়া নেই যে এর মধ্যে কি আদেও আছে কি নেই। বাস এখানে মাত্র 20টা ফটো দেওয়া যায়, 20টার বেশি কোনো ফটো বা ভিডিও আপলোড করা যায় না। আর এখানে ভেরিফিকেশন করার জন্য সেলফি লাগবে। আর হচ্ছে কারণ যাদের আইডি ভেরিফিকেশন নেই তারা ফেক। তো আমি চাই না যে আমাকে কেউ ফেক মনে করুক, এই কারণের জন্য আমি আইডিটা ভেরিফিকেশন করে নিয়েছি। আর ভেরিফিকেশন করার জন্য আমার সেলফি লাগবে। তো যথারীতি আমি সেলফি দিয়ে দিয়েছি, ইভেন তারপর প্যান কার্ড নম্বর সব দিয়ে দিয়েছি। তো আমাকে যখন কেউ রিকোয়েস্ট সেন্ড করে, তখন আমি আগে দেখি যে তার আইডি প্রুফ কি, মানে তার আইডি কি ভেরিফিকেশন করা না কি নেই। তো দেখার পর আমি সেভাবে দেখিও না, এটাও ঠিক, সেভাবেও দেখি না। কিন্তু কি হয়েছে, মাঝখানে অনেক রিকোয়েস্ট আসে। তো তার মধ্য থেকে একটা দুটো রিকোয়েস্ট হয়তো অ্যাকসেপ্ট করেছি, কারণ কথা বললেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। হ্যাঁ, দেখা ভালো, কথা বলে দেখা ভালো, সেই হিসাবে একটা দুটো রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করেছিলাম। তো তার মধ্যে একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হওয়ার পর সে আমাকে বলে যে কি করো কি না করো। আমার অ্যাবাউটে সব কিছু দেওয়া আছে, আপনি দেখে নেবেন প্লিজ। ছেলেটা আমার সঙ্গে কথা বলা শুরু করে। কথা বলার পর
আমি বললাম তো ঠিক আছে। তো ফার্স্ট আমি সুপ্রিয়াকে যখন দেখালাম, সুপ্রিয়া বললো আমার পছন্দ হয়নি। আমি বললাম, তারপরে আবার ভাবলাম যে যেহেতু বাড়ির লোকের পছন্দ না, সেখানে আমার মাতামাতির কোনো দরকার নেই। ছেলেটা আমাকে বলছে যে তুমি আমার সঙ্গে পালিয়ে যাবে। বললাম একদম না। ছেলেটা বারবার করে আমাকে বলছে পালিয়ে যাও, চল আমরা পালিয়ে যাই। আমি বলছি কিসের জন্য পালাবো, আমি পালাবো না। বললে না, নাহলে তোমার ফ্যামিলি আমাকে কোনোদিনও মানবে না। আমি বলছি কেন মানবে না, তুমি তো আমাকে বলেছো তুমি এই করো ওই করো, তাহলে ফ্যামিলি কেন মানবে না? তুমি তো একটা ভালো জব করো, ফ্যামিলি কেন মানবে না? এবার বলছে না, তোমার ফ্যামিলি মানবেই না কোনোভাবে। আমি বলছি কিসের জন্য? বলে তোমার ফ্যামিলি মানলেও তোমার বোন মানতে দেবে না। আমি বলছি কেন? বলে কি যে তোমার বোনকে দেখে আমার মনে হয়েছে অনেকটা স্ট্রিক্ট। আমি বলছি হ্যাঁ অবশ্যই, আর যেখানে আমার বিয়ের কথা উঠছে সেখানে তো আমার বোন অবশ্যই নাক গলাবে। তো আমি এর মধ্যে পালিয়ে যেতে পারবো না, আমি তোমাকে ঠিক করে চিনিও না জানিও না যে আমি তোমার সঙ্গে পালিয়ে যাবো। এবার আমি বললাম তোমাকে আমি এখন চোখের দেখা দেখলাম না, পালিয়ে যাব? যদি এরকম ভেবে থাকো তাহলে তোমার ধারণা সম্পূর্ণ ভুল, তুমি অন্য কোনো মেয়ে দেখতে পারো, আমি যাবো না। বলে না, আমার তোমাকেই ভালো লেগেছে, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে নিয়েই পালাবো। আমি বলছি মোটেও না, আমি জীবনে পালাবো না। তো এই নিয়ে কথা কাটাকাটি হয় এবং তারপর আমি বলি যে আমাকে বলে কি তোমার কাছে কে ইম্পর্টেন্ট, আমি না তোমার ফ্যামিলি? আমি কে রে ভাই তুই, কে তুই? মানে চিনি না জানি না, মানে হুট করে হাই বললাম, আমি হ্যালো বললাম, বলে তোমার কাছে কে ইম্পর্টেন্ট, আমি না তোমার ফ্যামিলি? ওটা সামনে পেলে চপ্পল দিয়ে মারতাম আমি। তো যাই হোক, আমি ওকে বললাম কে রে তুই, তোকে আমি চিনি না। এবার বলে কি ঠিক আছে, আমার এই কথাটা বলা উচিত হয়নি, এমনি চলো সব কিছু আমরা যদি এখন পালিয়ে যাই পরে ফ্যামিলি মেনে নেবে। কত ফ্যামিলি তো আছে যে প্রথমে মানে না পরে মেনে নেয়। আমি যে সবার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির তুলনা করো না, কারণ আমার ফ্যামিলি মানবে না। তো লাস্ট টাইম কী হয়, আমার ফ্যামিলি তুলে একটা কথা বলে ফেলে। তো সেই কারণের জন্য আমি জাস্ট ওকে একটা কথাই বললাম, তুমি না দারুণ অ্যাক্টিং জানো। বলে কি অ্যাক্টিং জানি? বলে সিরিয়াসলি বিশ্বাস করবে না, ছেলের বাবা সেজে ছেলে কথা বলছে। তো একদিন রাত্রে আমার ফোনে ফোন আসার পর আমাকে বলে হ্যালো, আমার নাম ধরেই বলেন যে তারপর ওর নামটাও বলে যে ও না সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। তো শুনে আমি অনেকটা ঘাবড়ে যাওয়ার পর আমি জিজ্ঞেস করি কেন, কিসের জন্য? ওই আঙ্কেলটা বললেন কি যে জানি না, কোনো রিজন আছে, হয়তো কারোর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, দেন ও কিছু একটা খেয়েছে। আমি তারপর বললাম দেখুন আঙ্কেল, আপনি ওকে ভালো একটা হসপিটালে ভর্তি করুন। তো তারপর হসপিটালে ভর্তি করার পর আপনি আপনার ছেলেকে আমার সঙ্গে কথা বলতে বারণ করবেন, কারণ আমি চাই না যে ছেলে কোথায় কোথায় সুইসাইড করতে চাই তার সঙ্গে আমি আর যাই হোক সারা জীবন কাটাতে পারবো না। আমি এই কথাটা সেদিন রাত্রে বলি। কিছুক্ষণের মধ্যে আমাকে বলে কি না না, তুমি ওকে কতদিন চেনো, তোমার থেকে বেশি আমি আমার ছেলেকে চিনি। ও কিছু খায়নি, ও সুইসাইড করতে যায়নি, মনে হয় মানে ফুড পয়জন হয়েছে, এরকম কোনো কিছু একটা খেয়ে এসছে বাইরে থেকে, তার রিয়াকশন হচ্ছে, ডাক্তার দেখছেন, এক্ষুনি ছেড়ে দেবে। মনে মনে ভাবছি মানুষ কতটা নাটক করতে পারে, যে এইমাত্র আমাকে বললো যে কি মানে সুইসাইড করতে গেছে, আর এখন বললো বাইরে থেকে কিছু একটা খেয়ে এসছে, মানে তার রিয়াকশন চলছে। তাই বললাম আচ্ছা আঙ্কেল, তো আপনার ছেলেকে আমাকে ফোন করতে বারণ করুন, আমি এই ধরনের মেন্টালিটির ছেলেদের সঙ্গে আর যাই হোক মানে কথা বলতে অন্তত চাই না। এবার তারপর বলেন কি যে শোন না আমার কথাটা শোন। আমি বললাম না সরি আঙ্কেল, আমি এখন কথা বলতে পারবো বলে কলটা কাট করে দিই। তার কিছুক্ষণ মানে 45 মিনিটস, হ্যাঁ মিনিটসের মধ্যে আমার ফোনে ফোন আসে। কেউ যদি সুইসাইড করতে যায় 45 মিনিটসের মধ্যে আমার ফোনে কল আসে এবং স্ট্রংলি আমার সঙ্গে কথা বলছে। হ্যালো, হ্যাঁ কী হয়েছে? আমার কী হয়েছে আমি কিছুই জানি না, আমি অজ্ঞান ছিলাম, আমি কিচ্ছু জানি না আমার কী হয়েছে। মানেটা কি, আর কি হচ্ছে নাকি? আমি জাস্ট এরকম করে হাসি, আমি এরকম করে হাসছি। বলছি তুমি হাসছো? আমি বলছি না তোমার কথা, আমি ফোন ঘাটছি, ফোন দেখে হাসছি, আমি জাস্ট এরকমই বললাম। বলার পর একদিন মানে আমাকে বলছে মিট করবে। আমি বললাম না, আমি বলে তুমি যেখানে থাকো সেখানে আশেপাশে চলে আসবো, তোমার আসতে হবে না। বলছি না গো, আমি মিট করতে পারবো না, আমি ব্যস্ত, প্রচুর ব্যস্ত। বলে কেন, কি এমন কাজ করবে যে তুমি ব্যস্ত? আমি বলছি তার কৈফিয়ত তো আমি তোমাকে দেবো না। তার কিছুক্ষণ পরে বলছে না প্লিজ দেখা করো না, আমি তোমার সঙ্গে দেখা করতে বারাসাত যাবো, এই করবো সেই করবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। কিছুক্ষণ পরে আমি বলছি শোনো না একটা কথা বলবো। বলছি বলো। আমি বলছি আমি না তোমার সঙ্গে কোনোরকম মানে কথা বলতে চাই না। বলছে কেন? আমি বললাম যে মানে কী বলতো, তোমরা তো কনস্ট্যান্ট আমার সঙ্গে নাটক করে গেছো, তো এত কিছু জানার পর আমার ঠিক মানে আমার নিজের মনে হচ্ছে যে না কথা বলা ঠিক হবে না। বলছি কে নাটক করেছে? বলছি তোমরা তো আমার সঙ্গে গেম খেলেছো।
বলছে কী গেম? আমি বলছি তুমিই তোমার বাবা, তুমিই তোমার বাবার ছেলে। বলে মানে? আমি বলছি তুমি কী ভেবেছো তোমার বাবার ভয়েস আর তোমার ভয়েসটার পার্থক্য আমি বুঝবো না? তোমার বাবাই যে তুমি সেটা আমি সেদিন রাতেই বুঝতে পেরেছিলাম, যেদিন রাতে তুমি মরার নাটক করেছিলে। যাই হোক আর যাই হোক, মানে মানুষকে অন্তত এই ধরনের ঢপ দিও না। সেদিন রাত্রে সত্যি আমি প্রথম দিকে একটু টেনশনে পড়ে গেছিলাম। তো এত শত ভাবার পর আমি ভেবেছি আমি না কোনো ঝামেলার মধ্যে জড়াতে চাই না। আর আমি অন্তত চাই যে যেই আমার জীবনে আসুক সে অন্তত ভালো মানসিকতা নিয়ে আমার জীবনে আসুক। এই ধরনের মানসিকতা মানে কথায় কথায় সুইসাইড করতে যাবে এরকম ভয় দেখানো, সে করছে কি না করছে সেটা আমি দেখতে চাই না। আমাকে যে বলছে রাতের বেলায় 12টা-1টার সময় যে বলছে যে সে সুইসাইড করতে গেছে, এগুলো কোন ধরনের কথাবার্তা? তো আমি তখন ওকে বললাম যে তুমি গেম খেলেছো, তুমি নিজের বাবা সেজে আমার সঙ্গে নাটক করেছো। যখন আমার বোন তোমাকে বললো যে তুমি যখন যেহেতু এই জবটা করছো তাহলে তুমি তোমার রেজিস্ট্রেশন নম্বর দিতে পারছো না, যেহেতু বিয়ের ব্যাপারটা আসছে আমার বাড়ির লোক তো অবশ্যই বাঁচিয়ে দেবে, তুমি তোমার রেজিস্ট্রেশন নম্বর দিতে পারছো না, ইভেন তোমার ব্যাপারে আমার বাড়ির লোকজন যেহেতু খোঁজ লাগাবে তুমি সেটাও করতে দিচ্ছ না। তুমি এটাও বলেছো যে আমার বাড়ির লোকজন যদি তোমার ব্যাপারে খোঁজ লাগায়, তোমার যদি এইটা নিয়ে যদি তোমার পাস্ট লাইফের কোনো প্রবলেম আসে সে তার জন্য তুমি আমার এই করে দেবে সেই করে দেবে, আমাকে কোনোদিন বিয়ে করবে না। তার মানে কি খোলসা করে তো কিছুই বলে না আমাকে। তো যাই হোক ছেলেটাকে আমার সুবিধার মনে হয়নি। তো তারপর আমি যখন লাস্ট ওকে বললাম যে আজকের পর থেকে আমাকে ফোন করবে না, তখন আমাকে বলছে দেখো তোমার সঙ্গে আমার সম্পর্ক আমি এগোতে পারবো না, ঠিক আছে? মানে ওই আমি কি বলবো, আমাকে বলার সুযোগ দিচ্ছে না যে আমি তোকে বলবো আমার সাথে কথা বলিস না, এসে আমাকে বলার সুযোগ দিচ্ছে না। ও নিজেই বলছে দেখো আমি তোমাকে নিয়ে এগোতে পারবো না, তোমার মতন মেয়ের সঙ্গে আমি জীবনে এগোতে পারবো না। আমি বললাম তারপর বলছে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, ভালো হয়েছে তোমাকে আমার জীবন থেকে বের করে দিয়েছে। আমি বলছি আচ্ছা, মানে আমি শুধু হাসছি। আমি ছেলেটার কল কাট করে দিলাম, ব্যাস ঠিক আছে। ওই দিন ছেলেটা আমাকে ফোন টোন কিচ্ছু করেনি। পরের দিন সকালবেলায় আবার সে কুত্তার মতন ফোন করা শুরু করেছে, কুত্তার মতন মেসেজ করা শুরু করেছে, ঠিক আছে? আর মানে ওই আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, এই আর কি। তো যাই হোক আমি সবাইকে বলবো আর যাই করো জীবনসাথীর কারোর চক্করে পড়বো না। জীবনসাথীতে ম্যাক্সিমাম ফেক, ওই একটা কথা আছে না, মানে খড়ের গাদায় সূচ খোঁজার মতো, সেরকম একটা ব্যাপার। তো সবাইকে বলবো যে কেউ যদি বিয়ে করতে চাও অবশ্যই জীবনসাথী, এবিপি, ওয়েডিংস, মানে কোনো ফ্যাট্রোমনিতে বিশ্বাস করো না। হ্যাঁ অনেকে ভালো হয় আমি স্বীকার করছি, কিন্তু ম্যাক্সিমাম ফেক। আমি তোমাদের সাজেস্ট করব নিজের চোখে দেখে জেনে শুনে তারপর তাকে জীবনসঙ্গী বানাও। এ ধরনের মানে কী বলতো, আমি দেখেছি, আমি এই জীবনসাথী অ্যাপটা খোলার পর আমি বুঝেছি ভাই সামনের থেকে দেখা মানুষটাকে আমি বিশ্বাস করতে পারলাম, সে আমাকে ঠকিয়ে গেছে। পরে রিয়েলাইজ করলাম যে এই মানুষটা আমাকে ঠকাবে না, তার কি গ্যারান্টি দিচ্ছে। এখন আমার নিজের উপর প্রচুর হাসি পাচ্ছে যে ভাই এখানে এত ধরনের মানুষ আছে। এই ম্যাট্রিমনির চক্করে পড়ো না, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি। মানে এগুলো ম্যাক্সিমাম ফেক হয়, আমি এখানে দাঁড়িয়ে বুঝতে পেরেছি। তো এই আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের জানাচ্ছি। হ্যাঁ আমার একটুও খারাপ লাগছে না, একটুও কষ্ট লাগছে না, আমার শুধু হাসিই পাচ্ছে। না যাই হোক আমি তো বুঝতে পারলাম যে এই এখান থেকে কি হতে পারে, তো এই তাছাড়া আর কিছু না। তো চলো ভিডিওটা আর বড় ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তখন সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।